কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে লাগা আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে লাগা ২০টি দোকান ও ২টি সমিল পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান এবং ২টি সমিল পড়েছে। আগুনে হয়তো কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে, যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনাস্থলে আরও ৪টি ইউনিট ছিল, সেখানে কাজ করতে পারেনি। আগুনে কেউ নিখোঁজ থাকার কোনো খবর পাওয়া যায়নি। আগুনের উৎস কি ছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে কিনা প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের তালতো এলাকার পর করাইল টি&ডি মন্দির গেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10টি ইউনিটের চেষ্টায় রাত 1:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দিবাগত রাতে 1:45টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাজধানীর করাইল বস্তির একটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তিনি আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি। এবার মাই টিভি বিশেষ। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। ছাত্র জনতার অংশগ্রহণে এই আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। কঠোর আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 9 শতাধিক ব্যক্তি। প্রথম ধাপের তালিকা অনুযায়ী আহত হয়েছেন প্রায় 11,500, যার অধিকাংশই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মানবেতর জীবনযাপন করছেন তারা। বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি বিশেষ ওয়ার্ড। বিশেষ একটি ওয়ার্ডে প্রবেশ করতে চোখে পড়বে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অসহায় মানুষগুলো শুয়ে আছে হাসপাতালের বেডে, যাদের মধ্যে রয়েছে ছেলে বুড়ো এমনকি শিশুরাও। এমনই একজন ইমরান পারমাণিক। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। কাজ করতেন পোশাক কারখানায়। একই ওয়ার্ডে দীর্ঘ 7 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন শরীয়তপুরের মেহেদি আলম। গুলশানের একটি ফুলের দোকানে কাজ করতেন তিনি। আন্দোলনে যোগ দিয়ে রামপুরায় গুলিবিদ্ধ হন মেহেদি। সর্বপ্রথম আমার গুলি লাগে, তো গুলি লাগার পরে আমি হঠাৎ দেখলাম আমি পড়ে যাই, ঝিম ধরে গেছে। আমি বুঝতে পারিনি যে আসলে আমাকে গুলি লাগছে না কি লাগছে। এরপর আমি এক প্রকার যে আমি পড়ে যেতে হঠাৎ করে দেখি আমি পায়ে সেন্স পাই না। পরে দেখি যে আমার পায়ে রক্ত ব্লাড পড়তেছে। হ্যাঁ, আসলে গলা পুরো ভাসে পারে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ারের অবস্থাও প্রায় একই। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 2 পায়েই। বিজয় মিছিলে যে সময় কইছে ওই সময় আমরা সবাই বিজয় মিছিল নিয়ে মানে এই যে ইয়াতে যাব, জাদুঘরের ওদিকে যাব, ওই সময় পুলিশ গুলি চালাতেছিল। ওই সময় মানে আমি পড়ে গেছি, উষ্টাকে পড়ে যাওয়ার পরে লুকাইছিলাম, কিন্তু ওনারা এসে সামনে এসে গুলি চালাই দিছে। জুলাই আন্দোলনে আহত এমন প্রায় 1000 খানেক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতাল থেকে, যাদের অধিকাংশই বাড়ি ফিরে গেলেও অনেককেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। তাদের কিছু কিছু এমন রয়েছে যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব হয়ে যাবে, যাদের হাত পা চলে গেছে, তারা তো আর সেটি ফেরত পাওয়ার সুযোগ নাই। কৃত্রিম হাত পা নিয়ে যতটুকু চলা যায়। আর দ্বিতীয়, এখন যারা চিকিৎসা নিয়ে গেছেন কিংবা হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, এদের একটা অংশ
তারা হয়তো বা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আমাদের দেশীয় যে সামর্থ্য আছে তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। যদি মেডিকেল টিম মনে করে যে হ্যাঁ তাকে বিদেশ নিলে ভালো হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিদেশে নেওয়ার সুপারিশ করে থাকি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জানাবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের খবর। দুয়ারে করা নাড়ছে পবিত্র রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ইবাদত বন্দেগী এবং সংযোগ পালনের মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আবু সাইদ অপু। তিনি রয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে। অপু, রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন আমাদের। সাল্লি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে রমজান মাস সামনে রেখে আসলে বাজার ব্যবস্থাপনা চলছে, সেই তথ্যটি আসলে আপনাদেরকে একটু জানাতে চাই যে প্রতি বছর কিন্তু রমজান মাস আসলেই কিন্তু বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে 5 থেকে 10 টাকা 20 টাকা এরকম মানে বেড়ে যায়। এটা আসলে গতানুগতিক একটি চিত্র, কারণ আসলে বছরের 11 মাস খোঁজখবর না থাকলেও ঠিক 12 মাসের মাথায় এসে কিন্তু বাজার নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। আমরা সকাল থেকে এসে জানতে পারছি শীতকালীন যে সবজি আসলে যেহেতু শীত মৌসুম চলে যাচ্ছে, যার কারণে শীতকালীন সবজি আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য নতুন যে সবজিগুলো আসছে সেই সবজিগুলোর দাম একটু আসলে বাড়তি হচ্ছে, কারণ পরিবহন খরচ থেকে অন্যান্য সংশ্লিষ্ট কিছু খরচ রয়েছে। পাশাপাশি আরেকটি আপনাকে মানে বিষয়ে জানাতে চাই যে অন্যান্য যে মানে জিনিসপত্র রয়েছে, অর্থাৎ রমজানের যে সামগ্রীগুলো রয়েছে, বুট, চিনি, তেল থেকে শুরু করে অন্যান্য বিষয়, এর মধ্যে কিন্তু চিনি, বুট সব কিছুর দাম 10-20 টাকা মানে কমলেও বড় সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে। অনেক দোকানে তেল থাকা অবস্থাও কিন্তু তেল বলছে নেই, এবং তারা মানে দুশ্চেন যেসব কোম্পানিগুলো তেল সরবরাহ করছে সেই সব কোম্পানির দিকে কিন্তু আসলে তারা এইটা অভিযোগ করেছেন। আর পাশাপাশি চালের বাজারও কিন্তু আমরা দেখেছি যে 50 কেজি চালের বস্তা 2 থেকে 250 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব কিছু মিলে বাজার কিন্তু একদম অস্থিরতা অবস্থা বিরাজ করছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই, এটা যে বলে রোজার সময় দিবে, তো মানুষও 15 দিন আগে তো বাজার কেনাকাটা শুরু করে দেয়। যে এখন যে ক্রাইসিস বাজারে তারা তো কোনো গুরুত্বপূর্ণ দিতেছে না, খালি কয় 28 তারিখ 29 তারিখে তেল দিব। ওসুমতে মানুষের বেচা কেনাকাটা হয়ে গেলে ওসুমতে তেল দিয়ে কী করবে? আর বলতেছে বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে, তেল থাকা অবস্থা তেল পাইতেছে না মানুষে, এটা আমরা তো কিছু বলতে পারি না। তো মানে আপনার রোজার যে বুট, চিনি এগুলোর দাম আসলে কেমন কমেছে কি? আসলে এগুলো কমতি দিকে আছে। যেমন ছোলা, চিনি, মুসুরির ডাউল, খেসারির ডাউল, এগুলোর দাম অতিরিক্ত কমার ভিতরে আছে। ব্যবসায়ী কিন্তু নিজেই অকপটে বিষয়টি স্বীকার করছিলেন যে যেসব তেল কোম্পানি ভোজ্য সরবরাহ করা না সংকট সৃষ্টি হয়েছে, ব্যবসায়ীরাও বলছেন যে যেন খুঁজে বের করে যে ব্যবস্থাপনা নেওয়া দরকার। বাজার দায়িত্বে রয়েছে তারা সেই থেকে যেন একদম পরিপূর্ণভাবে যেন তারা দাবি জানিয়েছেন। তবে তাদের মধ্যে একটাই অসন্তোষ যে রমজান তাদেরকে বাড়তি কিছু কিনতে হয়, সেদিকে যেন বর্তমান সরকার যেন নজর দেয়, এমনটি তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো সোহেলি, এটাই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। সোহেলি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ নিত্য প্রয়োজনীয় খবর জানাচ্ছিলেন আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বগুড়া দুপচাঁচিয়ায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটো ভ্যানের 5 যাত্রী প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে 8:30টার দিকে নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা দেয়া তথ্য পুলিশ আরও জানায়, কাজ শেষে শুক্রবার রাতে অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন 5 শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক
ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোজাহার, সাদিকুল এবং শহীদুল। আহত ৩ জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে 2 জনকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক ময়ন সর্দার এবং আরোহী মেজবাহুল হক স্বাধীন প্রাণ হারান। দুপচাচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ার জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশাঘাট এলাকা থেকে 3 জনকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয়রা জানায়, রাতে শ্মশানঘাট এলাকায় পুলিশ গুলির শব্দ পেয়ে শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওর জলাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় 3000 হেক্টর ফসলি জমি পতিত থাকার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে চরম বিপাকে পড়েছেন 40 গ্রামের প্রায় 15,000 কৃষক। দুর্ভোগ লাঘবে দ্রুত হাওরের পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সুনামগঞ্জ জেলার 95টি হাওরের মধ্যে অন্যতম পাকনার হাওর। এ হাওরের ফসল ঘরে তুলতে পারলেই হাসি ফুটে ওঠে প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে। গত 10 বছর ধরে পাকনার হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঠিকমতো চাষাবাদ করতে পারছে না কৃষকেরা। জলাবদ্ধতার কষ্টে ভুগছেন উপজেলার ভীমখালী ফেনারবাগ ইউনিয়নের পাকনার হাওর পাড়ের প্রায় 40 গ্রামের মানুষ। 10 বছরে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে হাওরের পানি নিষ্কাশনের জন্য কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ আদায় হলেও অপরিকল্পিত খননের কারণে সাফল্যের মুখ দেখা হয়নি। ফলে কমেনি জলাবদ্ধতা। হাওর জলাবদ্ধ থাকায় এখনো চাষাবাদ করতে পারছে না ভুক্তভোগী কৃষকরা। বলতে আমরা তো হাওরের পানি, ঠিক আছে, এই যে নাম্বা, এই যে বান বেরি বান, সেদিক দিয়ে মানে পানি নামার কোনো রাস্তা নাই। এই কারণে পানিটা মানে জলবদ্ধ থাকে। সুইচঘাট গজারের যে সুইচঘাট, এটা নদী ভরে গেছে, আর ডাইলার যে সুইচঘাটের মুখ, এগুলো বান্ধা লাগছে। এই পাকনার হাওর প্রতি বছর পুষ মাসের ভিতরে রোয়া পড়ে, কিন্তু এই বছর পানির কারণে আমরা লাগাইতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত রোপণ করতে পারতেছি না। আমরা এই হাওরটা যদি রোপণ না করতে পারি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কি খামু আর কই যে কাজ করতে হবে। হাওরের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে চলতি বছরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে, এই জলাবদ্ধ জমি, এই আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন। জলাবদ্ধতা নিরসনে আবারও কানাইখাল নদীটি খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা। হাওরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইলিয়াস কমল, মাই টিভি। মাদারীপুরের কালকিনিতে সংযোগ সড়ক না থাকায় 5 কোটি টাকায় সূর্যমণি খালের ওপর নবনির্মিত সেতু কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। সেতু নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও আজও নির্মিত হয়নি এপ্রোচ রোড বা সংযোগ সড়ক। ফলে ভোগান্তিতে রয়েছে 3 গ্রামের কয়েক হাজার মানুষ। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষরা। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবরিজ উচ্ছ্বাস। সংযোগ সড়ক না থাকায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে। মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি খালের উপর নির্মিত সেতুতে এভাবেই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। গত 1 বছর আগে সেতু নির্মাণের মূল কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রায়পুর, ভাটবলি, বড়চরলক্ষ্মী গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে পার হতে হয় বাঁশের সাঁকো। স্বাভাবিকভাবে প্রায় 1 বছর হয় ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। সংযোগ সড়ক না হওয়ার কারণে আমরা ব্রিজের কোনো সুবিধাই ভোগ করতে পারতেছি না। আমরা ভাঙারি ব্যবসা করে আমাদের তো অনেক সমস্যা হয়, সাইকেলটাই উঠাইতে পারি না। এই ব্রিজটার 2 সাইড না হওয়াতে
আমাদের জনগণের এমন দুর্ভোগ পোহাইতে হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। দেখেন ভাই, এই আমি পঙ্গু মানুষ, এই ব্রিজ দিয়ে আমাদের 2-3 বার যাইতে হয়, কিন্তু আমার খুবই কষ্ট হয়, অনেক এই মানুষ দিয়ে ধৈর্য উঠতে হয় ব্রিজে। আমাকে ব্রিজটা যদি ঘোরা হালাই করিয়া দেয় তা আমাকে খুব ভালো হয়, না আমাকে দুঃখের কোনো পরিসীমা নাই। আমরা সুযোগনি বাজারে যেতে পারি না, মোটরসাইকেল ভ্যান কিছু নিতে পারি না, কারণ ওই জায়গা থেকে আমাদের অনেক মালামাল নিতে হয়, খুব কষ্ট হয়। এতে সেতুটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। তবে ঠিকাদার কর্তৃপক্ষ বলছে বাজারের পাশে জমি অধিগ্রহণের জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ করতে পারছেন না তারা। আসলে সূর্যমণি বাজারে যে আমাদের এলজিডি কর্তৃক 42 মিটার ব্রিজ নির্মিত হচ্ছে, অ্যাপ্রোচটা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা উদ্যোগ নিচ্ছে। আর উপজেলা প্রশাসন বলছে দ্রুত জমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি জনগণের যাতায়াতে খুলে দেওয়া হবে। জনগণের চলাচলের উপযোগী করার জন্য আমরা অ্যাপ্রোচ সড়কটি নির্মাণের জন্য এর পার্শ্ববর্তী দোকানপাট স্থায়ী অস্থায়ী স্থাপনা অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুতই গ্রহণ। শুধু আশ্বাসের বাণী নয়, জনদুর্ভোগ নিরসনে সংযোগ সড়ক নির্মাণ করে সেতু চলাচলের উপযোগী করে তুলবে দাবি স্থানীয় জনসাধারণের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ভিসি ও প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:30টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, তবে এ সময় ভিসি মাসুদ বাসভবনে ছিলেন না। এদিকে গত কয়েকদিনের আন্দোলন, হামলা মামলার পর শুক্রবার 21শে ফেব্রুয়ারি দিন ক্যাম্পাসে শান্ত ছিল, তবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের উপর হামলার ঘটনা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বাবুল হোসেন নামের সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। শুক্রবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আল সির নগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, তারা হত্যাকাণ্ডের খবর পেয়েছে। বিষয়টির তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। বান্দরবানের লামা উপজেলার চাঞ্চল্যকর অপহরণের ঘটনার 4 অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন জয়ন্ত ত্রিপুরা, সীমন্ত ত্রিপুরা নয়ন, জ্যাকসন ত্রিপুরা এবং প্রশান্ত ত্রিপুরা। পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, গত 15 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি লামার সরই ইউনিয়নের 2 দফায় 14 জনকে এবং সবশেষ 16 ফেব্রুয়ারি ফাসিয়াখালী ইউনিয়নের 26 জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ অভিযানে নামে এবং লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে। চাঁদপুরের কচুয়ায় অটো রিকশা চালক ফারুক হোসেনের ক্ললেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। পুলিশ সুপার জানান, গেল 6 ফেব্রুয়ারি কচুয়া উপজেলার 12 নং আশরাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুরের দেয়া তথ্য মতে অটোরিকশাটির ক্রেতা আল আমিন এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। নিহত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন। শুক্রবার তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এর আগে এই ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কালকে তাকে খুলনা থেকে অ্যারেস্ট করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা অন্যান্য যে আরও দুইজন আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করে। নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে চারাবাগ নামক স্থানে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার মহাসড়কে চারাবাগ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রনি মিয়া ও তাপস মিয়া। নিহতের স্বজনরা জানান, তারা 2 জনে মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়ি দাওয়াতে খেতে যাচ্ছিলেন। যাওয়ার পথে উক্ত স্থানে আসলে বাস চাপায় ঘটনাস্থলে 2 জন মারা যান। ভৈরব হাইওয়ে থানার ওসি নুরুল হক জানান, নিহতের ঘটনায় পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
গরুভর্তি বটবটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। শুক্রবার উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা 14 গ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। কলেজ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে 12:01 কলেজের শিক্ষক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাত 12:30টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। পরে রাত 2টার দিকে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারে গিয়ে 3টি স্তম্ভের মধ্যে 2টিকে ভাঙা অবস্থায় দেখতে পান। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তালুকায় বসত বাড়িতে আগুন লেগে 18টি ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার সিড স্টোর উত্তর বাজার এলাকার মহর আলী ও আক্কাস আলী ভাড়া বাড়িতে। এলাকা ঘনবসতি হওয়ায় প্রস্ত রাস্তা ও আশপাশ পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, সিভিল সার্জন অফিসার, মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান, জেলা জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ সহ আরো অনেকে। মানিকগঞ্জের সিংড়াইয়ে মাদক নির্মূল, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়াই থানা ও ফোর্ট নগর সোসাইটির যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সরোয়ার মিলনের সভাপতিত্বে সিংড়াই থানার ওসি জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন এবং আব্দুল করিম মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা মৌচাক এবিসি বিফ ফিন্টি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বিধান কৃষ্ণ বর্মন। সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলম। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মণ্ডল সহ উপস্থিত ছিলেন। দুই শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে গুপ্ত সংগঠন শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং গুজব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি এইচ.এম. আবু জাফরের নেতৃত্বে সমাবেশে মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মোমিনুর রহমান মোমেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, খুলনা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক বুলবুল আলম, লোহাগড়া পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে মুসরা মাদ্রাসা ও এতিমখানায় শহীদের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ২১শে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস, জেলা বিএনপির সদর উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে শহীদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এছাড়া দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ২১শে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সাদুল্লাপুর উপজেলার নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিমউদ্দিন। এছাড়াও অন্যান্যদের মাঝে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব সাদুল্লাপুর সংবাদকর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নানা আয়োজনে সারা দেশের ন্যায় রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। পরে ফুলের মালা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। 17 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিউরে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় বক্তব্য রাখেন দুর্গ নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার ও সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী ভাষার সৈনিক সুলতান বইমেলা। পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চত্বরে জেলা প্রশাসন এই বইমেলার আয়োজন করে। শুক্রবার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ইমাম রাজি টুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা, কবিতা পাঠের আসর, চিত্র প্রদর্শনী ও বিশেষ গীতি আলেখ্য রক্তে ভেজা ২১ পরিবেশন করা হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আপু রিয়াদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় মাদ্রাসাতুল সুন্নাহ মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়ন দিঘির কান্দায় গ্রামে মাদ্রাসাতুল সুন্নাহ মসজিদ ও মাদ্রাসার কমিটির উদ্যোগে শুক্রবার ফিতা কেটে বাদ জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মাদ্রাসাতুল সুন্নাহর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও শাইখ আব্দুল হাসিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসাতুল সুন্নাহ কমিটির সহসভাপতি শেখ মুজিবুর রহমান অরুণ। এ সময় সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টি10 লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেটের মজুমদারি মণিপুরি মাঠে সিলেট ড্রিমার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন জুনেদ আহমেদ ও ফারহানা ইয়াসমিন চৌধুরী নিম্পিয়া। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে কালিয়াকৈর পৌর ছাত্র দল নেতা রাহাত আহমেদের আয়োজনে ইয়ংস্টার ক্লাব বনাম রয়্যালস 11-এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে উদ্বোধন করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভি আহমেদ দুলাল। ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। প্রতিবন্ধী সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফরিদপুর এর উদ্যোগে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতী আঞ্জুরা আক্তারের বিয়ে সম্পন্ন করা হয়েছে। আলোর পথে ফরিদপুর ও গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে শুক্রবার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিপুর গ্রামে বর ও কনের পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই বিবাহ সম্পন্ন হয়। এ সময় বর সুমনের সাথে কনে আঞ্জুরা বিয়ের পিঁড়িতে বসে। উভয় পরিবারের লোকজন আনন্দের সাথে খাওয়া দাওয়ার পর কনেকে নিয়ে চলে যান বরের পরিবারে। আমরা পাত্র খুঁজিয়া দিছি এবং মহা আপা সে আমাদের সহযোগিতা করে এই বিয়েটা দিয়ে দিল। আমার দুটি মা বাবা ভাই বোন নাই, আমি একটা অসহায় ইতিম মানুষ। আমি মহেন্দ্রবাজারে ছোটোখাটো একটা কাঁচামালের দোকানদারি করি। ওরা দুই ভাই বোনকেই মূলত আমি লালন পালন করি। এখন ওর বিয়ের বয়স হয়েছে। আসলে এনারা এত অসহায় এবং গরিব ফ্যামিলি যে এনাদের সামর্থ্য ছিল না যে তাদের বাচ্চাকে লালন পালন করবে।